ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলে চতুর্থ দিনের শুনানি চলছে। 645টি আবেদন নিয়ে শুরু হয়েছে শুনানি। আজ 211 থেকে 280 পর্যন্ত আপিলে শুনানি হচ্ছে। এখন পর্যন্ত 36টি আবেদনের উপর শুনানি হয়েছে। এর মধ্যে 23 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। 12 জনের আপিল নামঞ্জুর হয়েছে। এক প্রার্থী অনুপস্থিত ও একটি আবেদন অপেক্ষমান আছে। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আর শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত না হলে সংক্ষুব্ধরা যেতে পারবেন উচ্চ আদালতে। গণভোট ও জাতীয় নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে কর্মশালা ও মতবিনিময় সভা হয়েছে ঝালকাঠি, হবিগঞ্জ ও কুড়িগ্রামে। দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে এক কর্মশালায় গণভোটের গুরুত্ব, প্রচার, সচেতনতা বৃদ্ধি, নির্বাচনে আচরণবিধি মেনে চলা বিষয়ে আলোচনা হয়। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিক সহ সবার ভূমিকা পালনে গুরুত্বারোপ করা হয়েছে। অন্যদিকে নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে কুড়িগ্রামে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। আঞ্চলিক তথ্য অফিস পিআইডি আয়োজিত সভায় নির্বাচনের সাংবাদিকদের ভূমিকার পাশাপাশি নতুন নিয়মাবলী নিয়ে আলোচনা হয়েছে। এদিকে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। সভায় গণভোটের সার্বিক প্রস্তুতি, আইনগত কাঠামো, ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। চুয়াডাঙ্গা জীবননগরে যৌথ বাহিনী হেফাজতে পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়। সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা। এদিকে ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনা সদর তদন্ত কমিটি গঠন করেছে। সেই সাথে ক্যাম্প কমান্ডার ও অভিযানে থাকা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়ে আইএসপিআর জানিয়েছে, জড়িতদের বিরুদ্ধে সেনা আইনে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাত 10টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে তার ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে আটক করা হয়। পরে রাত 12:30টার দিকে ডাবলুর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ডাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। কিন্তু পরিবার ও দলের নেতাকর্মীদের দাবি, আটকের পর তাকে নির্যাতন করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা। আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে এরকম খুন চাই না। এই অন্যায়কারীদেরকে তাকে হচ্ছে আইনের আওতায় নিয়ে সাজাতে হবে, কিন্তু হত্যা কোন আইনে লেখা নেই। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, এই ধরনের ঘটনা জানতে চলেও তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অবরুদ্ধ করে রাখা হয়েছে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকা। 5 তারিখের পরেও আমরা দেখি সেই একই চিত্র। আমরা এর থেকে বের হতে যাই। এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার এই জনগণ জীবননগরবাসীকে উপহার দিক। জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যেতে চাইলে তাদের ধাওয়া দেওয়া হয়। এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ডিবিসি নিউজ ডেস্ক। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। সকাল 7টা থেকে প্রায় 4 ঘন্টা ধরে উপজেলা তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে সংঘর্ষ চলে। পুলিশ জানায়, সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয় পক্ষ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 30 জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় প্রায় 4 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বের কারণে বা জের ধরে আজকে সকালে দুই পক্ষের ভিতরে উত্তেজনা দেখা দেয়। এই তথ্যের ভিত্তিতে আমরা থানা পুলিশের আমার অফিসার ফোর্স, আমি নিজে এই ঘটনাস্থলে আসছি। ঘটনাস্থলে এসে দুই পক্ষ যাতে নিবৃত হয় সেই ব্যবস্থা করছি। এখন পরিস্থিতি শান্ত আছে। অন্তর্বর্তী সরকার চলিত জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের প্রতিশ্রুতি দিলেও নেই কোনো নমুনা। আবারও স্বপ্নভঙ্গ হওয়ায় ক্ষুব্ধ উত্তরাঞ্চলের মানুষ। তবে এবারও রাজনৈতিক অঙ্গীকারের অংশ তিস্তা। ক্ষমতায় যেতে পারলে প্রথম কাজ হবে মহাপরিকল্পনা বাস্তবায়ন। নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি সব দলের প্রার্থীদের। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই
2024-এর 10ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণা আশার সঞ্চার হয় রংপুরবাসীর মধ্যে। এরপর কয়েক দফায় পানি সম্পদ উপদেষ্টা স্বপ্ন দেখান তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। পরে 2025-এর মার্চে প্রধান উপদেষ্টা চীন সফর শেষে জানানো হয় চীনের ঋণ ও দেশীয় অর্থে 2026-এর জানুয়ারিতে উদ্বোধন হবে 3 বছর মেয়াদী প্রকল্পের কাজ। 2026 সালের 1 জানুয়ারি আমরা তিস্তা প্রকল্পের কাজটা শুরু করে দিতে পারবো। এমন ঘোষণায় নদীপাড়ে উত্তাল আন্দোলনে দাবি ওঠে তফসিল ঘোষণার আগে মহাপরিকল্পনা কাজের উদ্বোধনের। তবে কয়েক লাখ মানুষের আকাঙ্ক্ষাকে আমলে নেয়নি অন্তর্বর্তী সরকার, এমনটাই মনে করছেন সুশীল সমাজ। যে এই অঞ্চলের মানুষকে সন্তুষ্ট করবার জন্য, তাৎক্ষণিক সন্তুষ্ট করবার জন্য এবং তাদের ভোট গ্রহণ করবার জন্য, ভোটের প্রতিশ্রুতির জন্য শুধু তিস্তা মহাপরিকল্পনা শব্দটিকে ব্যবহার করা হয়েছে। বিগত 16 বছরের স্বপ্ন দেখানো হয়েছে, বর্তমানেও কিন্তু স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য যে যোগ্য মানুষগুলো দরকার, যোগ্য নেতৃত্ব দরকার, আমি মনে করি সেই জায়গাটা একটা বড় শূন্যতা আছে। নদী আন্দোলনের নেতা ও গবেষকরা বলছেন বঞ্চনা ঘোচাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা আসা জরুরি। দাবি ছিল যে আমরা আশাহত হওয়ার পরে যে এই আশা দেখেছিলাম, কিন্তু এই সরকার সেই আশাকে মর্যাদা দিতে পারেননি। ঘোষণাটুকু হয়ে গেলে যেটি হয়, পরবর্তীতে যারাই আসুক না কেন বাস্তবায়ন করা তাদের দায়িত্বের মধ্যেই পড়বে এবং আমরা আশাও করি যে যারাই নির্বাচিত হয়ে আসুক না কেন তারা তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে সবচেয়ে বেশি মনোযোগ দেবে। এদিকে প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি তিস্তা তীরে থাকা 12টি সংসদীয় আসনের প্রার্থীদের। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো জানায় ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে মহাপরিকল্পনার বাস্তবায়ন। 2 কোটি মানুষের জীবন মরণ নিয়ে তিস্তা নদী, মরণ ফান, সেটাকে আমরা যদি নির্বাচিত হই, আমাদের পার্টির চেয়ারম্যান ইতিমধ্যে আমাদের সঙ্গে একীভূত হয়েছেন। উনি মত প্রকাশ করেছেন যে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে এটা বাস্তবায়ন করা হবে। যে দলেই ক্ষমতায় আসুক, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দ্রুতই কার্যকর হবে, এমনটাই চাওয়া তিস্তা পাড়ের মানুষের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে এসব এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে চলা মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন খুব কম মানুষ। এদিকে টানা 8 দিন শৈত্যপ্রবাহের পর আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীতে স্থবির স্বাভাবিক জীবনযাপন। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কম থাকায় চুয়াডাঙ্গায় শীত বেশি অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশার কারণে ভোরেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করে। শীতের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। জেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। খুবই ঠান্ডা, খুবই কুয়াশার টানে কিছু দেখা যায় না। গত কয়েকদিন থেকে কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না। দূর থেকে মনে হচ্ছে গাড়ি ঘোড়া যদি আসতেছে তাও বোঝা যাচ্ছে না। আজকে প্রচন্ড কুয়াশা। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে 3 মাসে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান। নগরীর 21 নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালেও এই অভিযানে উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম। যানজট সমস্যার সমাধানে আগামী 7 দিনের মধ্যে দৃশ্যমান কাজ শুরু হবে। ধুলাবালি, যত্রতত্র স্থানে ময়লা রাখা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে নগরীর 27টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান চলবে বলে জানান তিনি। এছাড়াও ড্রেন, সড়ক ও অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাতের স্থাপনা দখলমুক্ত করা সহ সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউন খাল দখলমুক্ত করা এবং দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাস্তবায়নে এই কার্যক্রমে উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তিনি জানান, বছরের পর বছর অবৈধ দখল, ময়লা আবর্জনা খালটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এবার দূষণমুক্ত করার পাশাপাশি অবৈধ দখল চিহ্নিত করে উচ্ছেদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রভাবশালীকে ছাড় দেওয়া হবে না।
মেহেরপুরের গাংনীর বামন্দি এলাকায় ইটভাটায় অভিযান চালিয়ে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিদ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় ইটভাটার অবৈধভাবে কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়া যায়। এ সময় পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী ও গাংনী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। দেশের সাম্প্রদায়িক ভাবমূর্তি নষ্ট করতে রাউজান ও রাঙ্গুনিয়ায় ভিন্ন ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা একের পর এক আগুনের ঘটনায় 7 জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য দিয়েছে পুলিশ। সিরিজ এই অগ্নিকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিকভাবে দেশে সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরে আন্তর্জাতিক রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছিল বলেও জানায় পুলিশ। বাইরে থেকে তালা দিয়ে সব দরজা বন্ধ করে দেওয়া হয়, এরপর কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় পুরো ঘর। গেল মাসে একই কায়দায় চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়াতে জ্বালিয়ে দেওয়া হয় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের বেশ কিছু ঘরবাড়ি। সিরিজ এই আগুনের হোতা কারা তা খুঁজতে মাঠে নামে পুলিশের একাধিক গোয়েন্দা দল। মনির হোসেন নামে একজনকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে রহস্য। একে একে গ্রেপ্তার করা হয় আরও 7 জন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, দেশের সাম্প্রদায়িক ভাবমূর্তি বিনষ্ট করতেই এসব অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন এবং 2-1 জন সদস্য রয়েছেন যারা ভাবছেন যে এই কার্যক্রমগুলো করার মাধ্যমে যদি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তাদের অনেক নেতা নেত্রী দেশে ফিরে আসার সুযোগ পাবেন, সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, তাদের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে এবং তাদের যে কিছু নেতাকর্মী জেলে রয়েছে তাদের বেরোনোর পথ সুগম হবে। পুলিশ জানায়, ঘরবাড়িতে আগুনের পর শিক্ষা প্রতিষ্ঠানেও হামলার পরিকল্পনা ছিল চক্রটির। শিক্ষা প্রতিষ্ঠানে তাদের হামলার পরিকল্পনা ছিল। যদি আমরা গ্রেপ্তার করতে না পারতাম তাহলে এরকম একটা কাজ তারা করতো, মিডিয়া ফোকাস পাওয়ার জন্য মেইনলি। তাদের বিষয়টা ছিল মিডিয়াকে একটু ফোকাসড হওয়ার জন্য এবং তারা যে কাজগুলো করছে এবং এটা আন্তর্জাতিকভাবে যাতে এই জনগোষ্ঠী নিরাপদ নয়। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী 15 থেকে 20 জনের একটি দল এসব কাজ করছে। এতে অর্থের যোগান দিচ্ছে সিনিয়র নেতারা। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশের কয়েকটি জায়গায় বিভিন্ন আসনে যখন বিএনপি বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি, তখন ভিন্ন চিত্র চট্টগ্রাম 9 আসনে। দলের মনোনয়ন বঞ্চিত 4 নেতা একাট্টা হয়ে মাঠে নেমেছেন দল মনোনীত প্রার্থীর পক্ষে। মনোনয়ন না পাওয়ার কষ্ট ভুলে ধানের শীষের পক্ষে কাজ করছেন তারা। চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থান চট্টগ্রাম 9 আসনের। নগরের 16টি আসনের মধ্যে এই আসনে প্রতি নির্বাচনেই থাকে বিশেষ নজর। আসনটিতে বিএনপির মনোনয়ন দৌড়েছিলেন হেভিওয়েট অনেক নেতা। তবে ধানের শীষের কাণ্ডারি হিসেবে কেন্দ্র বেছে নেয় নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ানকে। তাতে স্বাভাবিকভাবেই মনক্ষুণ্ণ হন বঞ্চিতরা। আশঙ্কা ছিল বিদ্রোহের, তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে দল মনোনীত প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে মাঠে মনোনয়ন বঞ্চিত 4 নেতা। আমরা মনে করি দলের সিদ্ধান্তই চূড়ান্ত, এই জন্য আমরা কাজ করছি এবং আন্তরিকতার সহিতই কাজ করব। আর আশা করি আমাদের কাজের মধ্য দিয়ে দল পরবর্তীতে আমরা যারা কাজ করছি তাদেরকে মূল্যায়ন করি। দলে যাকে দিয়েছে তাকে আমরা সবাই গ্রহণ করে নিয়েছি। যে আমাদের প্রার্থী, ইনি দানের শীষের প্রার্থী, আমরা সবাই মিলে ওনাকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব। মনোনয়ন বঞ্চিত হয়েও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর নিয়েছেন নির্বাচনের সমন্বয়কারীর দায়িত্ব। কঠিন সময় অতিক্রম করে এখানে এসেছি। এখানে বিভাজন কিংবা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি করে তো আমরা আমাদের দলের ক্ষতি করতে পারি না। সবার ঊর্ধ্বে আমাদের দেশ, তারপর আমাদের দল, তারপরে ব্যক্তি। এই কথা চিন্তা করে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আমাদের প্রার্থীকে বিজয় করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কোন্দল আর বিভাজনের রাজনীতি এড়িয়ে ঐক্যবদ্ধ এই প্রচেষ্টাকে ইতিবাচক দেখছেন আবু সুফিয়ানও। দলের সিদ্ধান্ত হচ্ছে শেষ সিদ্ধান্ত এবং দানের শীষ নিয়ে কোনো আপোষ নাই, যার কারণে আমার যারা খুব শক্তিশালী ক্যান্ডিডেট ছিলেন কিন্তু কাউকে ফেলে দেওয়ার মতো ক্যান্ডিডেট ছিলেন না, তো ওনারা মনে করি আজকে এসে দানের শীষ আমার জন্য না, দানের শীষের জন্য কাজ করতেছে। দলের প্রতি যে কমিটমেন্ট সেটা আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি, রেসপেক্ট করি। ঐক্যের এই ধারা অব্যাহত থাকলে বিএনপির প্রার্থীর নির্বাচনী বৈতরণী পার হওয়া সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুজিবুল হক, ডিবিসি নিউজ,
চট্টগ্রাম। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর বাকলিয়ায় চট্টগ্রাম ৯ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে কর্মী সভায় এ আহ্বান জানান তিনি। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নাজিমুর রহমান সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা। চট্টগ্রামে লোহাগাড়ায় গভীর রাতে ফসলি জমির টপ সয়েল অবৈধভাবে কাটার দায়ে এক্সকাভেটর ও ৩টি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার দিবাগত রাতে পদুয়া ইউনিয়নের আলী শিকদার পাড়ায় সহকারী কমিশনার মং এসএনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় মাটি কাটা ব্যবহৃত ভারী যন্ত্রপাতি জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হঠাৎ করে লাইটারের জাহাজের সংকট চট্টগ্রাম বন্দরে, তাতে মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধের উপক্রম। আমদানিকারকদেরও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, সময়ও লাগছে বেশি। এতে আর্থিক ক্ষতির মুখে আমদানিকারকরা। কুয়াশায় জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এই সংকট বলছেন মালিকরা। এক মাস পরেই পবিত্র রমজান। রোজার আগে চট্টগ্রাম বন্দর দিয়ে বেড়েছে খাদ্যপণ্য আমদানি। তবে লাইটারেজ জাহাজের অভাবে মাদার ভেসেল থেকে পণ্য খালাস নিয়ে বিপাকে আমদানিকারকরা। আগে যেখানে একটা জাহাজ ৮ থেকে ১০ দিনে পণ্য খালাস হতো, সেখানে এখন লাগছে প্রায় ২০ থেকে ৩০ দিন। তাতে আমদানিকারকদের দিনে গুনতে হচ্ছে অতিরিক্ত $১০,০০০ করে, যার প্রভাব ভোক্তা পর্যায়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কার্গো না নামাতে কারণে ইম্পোর্টারের প্রায় ডেইলি $১০,০০০ করে মাদার ভেসেলে লস হচ্ছে। আলটিমেটলি এটা এফেক্ট করবে জেনারেল কনজিউমারের ঘাড়ে। যে পণ্যগুলো ইম্পোর্ট হচ্ছে ওগুলোর টাকাটা তুলবে কেমনে, এই প্রাইসটা অ্যাড করেই কিন্তু তুলতে হবে। কুয়াশায় চলাচল ব্যাহত ও বিএডিসির সার নিয়ে অনেক লাইটারের জাহাজ বিভিন্ন ঘাটে আটকে থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান জাহাজ মালিকরা। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি সার বোঝায় জাহাজগুলি গেছে, ওগুলি টাইমলি আনলোড হচ্ছে না, ব্যাগ পাওয়া যাচ্ছে না, অথবা ঘাটে পর্যাপ্ত ঘাট নাই। সেই জন্য জাহাজগুলো যেখানে যাচ্ছে সেখানে অলমোস্ট অনেকগুলো জাহাজ স্টেক হয়ে যাচ্ছে, অনেকগুলো জাহাজের ঢিরে হচ্ছে। লাইটারেজ জাহাজকে ভাসমান গুদাম হিসাবে ব্যবহারের অভিযোগ আছে অসাধু একটি শ্রেণীর বিরুদ্ধে। সম্প্রতি বন্দরে এই বিষয়ে অভিযান চালালেও আমদানিকারকদের দাবি বর্তমানে সময়ক্ষেপণের প্রবণতা অনেকটা কমে গেছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফে সাগরে ধরা পড়েছে ছোট আকৃতির বিপুল মাছ। এরই মধ্যে ছুরি মাছের সংখ্যায় বেশি। সম্প্রতি এক জালেই ধরা পড়ে ১০৯ মণ। অন্য সময়ের তুলনায় এবারে শীতে প্রচুর মাছ ধরা পড়ছে। সব মিলিয়ে প্রতিদিন অন্তত ৬০ লাখ টাকার মাছ বাজারে যাচ্ছে। এতে খুশি জেলেরাও। ঢেউয়ের গর্জন আর জেলেদের হাঁকডাকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। টানা জালে উঠে আসছে বিভিন্ন প্রজাতির মাছ। এই দৃশ্য কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে। গেল কয়েকদিন ধরে খুনকার পাড়া, সাবরাং ও শাহপুরীর দ্বীপ, বাহারছড়া ঘাটসহ টেকনাফের বিভিন্ন এলাকায় বিপুল মাছ ধরা পড়ছে। বেশিরভাগই ছুরি মাছ। অন্য মাছের মধ্যে রয়েছে ফাইসা, পোয়া, চিংড়ি, রূপচাঁদা। শীত মৌসুমে সাগরে মাছের দেখা মেলে বেশি। গেল শনিবার এক জালেই ধরা পড়ে প্রায় ১০৯ মণ মাছ। প্রতি মণ ৭,৫০০ টাকা দরে এসব মাছ বিক্রি করা হয় ৮,১৭,০০০ টাকায়। মাছ যদি ছুরি মাছ জালাম মাঝে স্টাফ আছে দে ২৬ জন ১৬০ মণ মতো ওই দিদি মাছ। আল্লাহর মাঝে দিয়া যাঁরা বেশি করে দিই জানলাম আর বেগুন খুশি আছে। জেলেদের হিসেবে সৈকতের বিভিন্ন এলাকায় প্রতিদিন অন্তত ৬০ লাখ টাকার মাছ বাজারে যাচ্ছে। মাছের খোঁজে ব্যবসায়ীরাও আসছেন সাগর পাড়ে। এগুলো প্রায় ১০ লাখ টাকার মতো মাছ একটা জালে পাইছে আর ছুটকে করে চট্টগ্রাম পাঠাই, বিভিন্ন জায়গায় কক্সবাজার পাঠাই। মাছগুলা চিটাং বা ঢাকা, আপনার কেরানীহাট, দোয়াজারি, চকরিয়া,
বিভিন্ন জায়গায় কক্সবাজার পর্যন্ত মাছগুলা পাঠায় আর কি। এসব মাছ শুটকি তৈরি করে পাঠানো হয় কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন জেলায়। শীতকাল জুড়ে এভাবেই মাছের উৎপাদন বাড়বে, যা উপকূলীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে, এমনটি আশা স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।